সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্ট স্বাস্থ্য আলাপ। দর্শক, আপনারা জানেন যে কোভিডের যে সাথে বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করে, কোভিড নিউমোনিয়া থেকে শুরু করে কোভিড রিলেটেড যে সকল কোভিডের পরবর্তী যে পোস্ট কোভিড কমপ্লিকেশনগুলো থাকে, হার্টের সমস্যা থেকে শুরু করে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তো সঙ্গত কারণে আমরা আজকের যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হলো যে হৃদরোগজনিত সমস্যা, যেটি কোভিডের সাথে সম্পর্কিত। পাশাপাশি আমরা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়েও আজকের আলোচনাতে অংশগ্রহণ করব। তো দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের যে আজকের গার্ডিয়ান লাইফ প্রেজেন্ট স্বাস্থ্য আলাপটি চ্যানেলের পর্দা একেবারে সরাসরি যাচ্ছে এবং পাশাপাশি চ্যানেলের আপনারা জানেন ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমরা লাইভে যাচ্ছি। আপনারা চাইলে সেখানে প্রশ্ন করতে পারেন। পাশাপাশি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ফেসবুক পেজ থেকে আমরা একদম লাইভে যাচ্ছি। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমরা একে একে পরিচিত হয়ে নেব তাদের সাথে। দেশের স্বনামধন্য একজন হৃদরোগ বিশেষজ্ঞকে কিন্তু আজকে আমাদের মাঝে পেয়েছি, আপনারা সকলেই তাকে চেনেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে অধ্যাপক ডাক্তার এম তৌহিদুল হক, তিনি বিভাগীয় প্রধান হিসেবে রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্যার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। আজকের যারা দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আরও পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের থেকে যিনি আছেন ডাক্তার সোহান আহমেদ, তিনি এসভিপি হেড অফ ক্লেমস গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। ভাই, আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনটিতে। ধন্যবাদ ডক্টর তেহরিন এবং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে কোভিডের থেকে আপনারা জানেন যে এখন অনেকখানি শুনতে পাচ্ছি আমরা যে পোস্ট কোভিডের থেকে হৃদরোগের ঝুঁকি বেড়ে গেছে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ফেসবুকে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি একটু স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যার, আপনি যদি একটু বলতেন যে এই যে আমরা বলছি যে কোভিডের থেকে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে গেছে, তো এই বিষয়টি আসলে কি করে কোরিলেট করা যায় বা কেন হচ্ছে, বিষয়টি যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে কোভিড কিন্তু আমাদের জন্য একটা নতুন জিনিস। এই নতুন জিনিসটি এখনো আন্ডার রিসার্চ আছে। আজকে যে কথা বলছি কালকে কিন্তু সেখান থেকে সরে যাচ্ছি। WHO আজকে একটা গাইডলাইন দিচ্ছে, মাঝে মাঝে সেখান থেকে সরে যাচ্ছে। এটা আন্ডার প্রসেসে আছে। সুতরাং আমরা এখনো কোনো কনফার্ম, আমরা নতুন নতুন জিনিস প্রতিদিন কিন্তু শিখছি। কোভিডে বলা হচ্ছিল যে আজকে এই চিকিৎসা দিতে হবে, এক সপ্তাহ পরেই বলা হবে না জাস্ট গো স্লো, এই চিকিৎসা এখন দরকার নেই। স্টেরয়েডের কথা বলা হলো, রেমডেসিভিরের কথা বলা হলো, তারপরে বলা হলো যে প্লাজমা থেরাপির কথা বলা হলো। এগুলো কিন্তু আন্ডার ট্রায়াল। আমাদের বাংলাদেশেও হয়েছে, ইউএসএতে হয়েছে, ইউকেতে হয়েছে। ইট ইজ স্টিল ইন ডাউট কোনটা আসলে রিয়েল পিকচার, কোনটা আসলে রিয়েল চিকিৎসা। সিমটোমেটিক চিকিৎসা করা হয়। আর কোভিডে যে কমপ্লিকেশন হচ্ছে, কোথায় হচ্ছে না কোশ্চেন দাঁড়াচ্ছে, কোথায় কমপ্লিকেশন হচ্ছে না। আমি কিন্তু নিজে দিয়ে কোভিড সার্ভাইভার। তাই আপনি জানেন কি না, আমার দর্শক জানিয়ে দিই, কোভিড হওয়ার পরে যে কি যে একটা সিনারিও আসে আপনার বোঝানো যাবে না। এমন অসুস্থ হয় পৃথিবীতে আর কাউকে এটা বোঝানো যায় না। আপনি দাঁড়াতে পারবেন না, খেতে পারবেন না, বসতে পারবেন না, বাথরুমে যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন, মনে হয় কোথাও দাঁড়ালে মনে হয় যে গা হাত পা ভেঙে পড়ে যাচ্ছে। এটা আমি পার্সন, যেহেতু আমি ফিজিশিয়ান ছিলাম, আমাকে স্টেরয়েড নিতে হয়েছে, রেমডেসিভির নিতে হয়েছিল, এরকম সমস্যা আমি ফেস করেছি। আর আমাদের যে ডাক্তার, আপনি কি জানেন, আপনার জানা আছে বিএমএ তথ্য অনুযায়ী প্রায় 130 জনের উপরে ডাক্তার, এবং নট অনলি সব কিন্তু এক্সপার্ট ডাক্তার আমাদের দেশে কোভিডে মারা গেছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে কথা বলছি। দুঃখজনক। নিশ্চয় নিশ্চয়, আমরা কেউ কিন্তু কিছুই করতে পারছি না। আমারই ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল, সিলেট মেডিকেল কলেজের, ওর নাম কি মনে আছে আপনার? প্রথম যে ডাক্তারটি মারা গেল সিলেট মেডিকেল কলেজের। জি, তো এখন জিনিসটা হলো যে স্যার, এই যে আমরা বলছি যে কোভিডের সাথে সম্পর্কিত হৃদরোগের যে প্রবলেমগুলো আমরা অহরহ ফেস করছি, এবং একটা বয়স সার্টেন এইজের পরে জেনারেশনগুলো আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে কিছু বলতে চান কি স্যার? দেখুন, কোভিডে মাইনুদ্দিন যে ছেলেটি মারা গেছে তার প্রথমে কোভিড ধরা পড়ে কিন্তু সিলেট মেডিকেল কলেজে। সে মানে গরিব মানুষের ডাক্তার হিসেবে পরিচিত ছিল, খ্যাত ছিল এলাকাতে। কি হলো, সে ওই কোভিডের মধ্যে কিন্তু রুগী দেখতো, পার্সোনাল প্রোটেকশন যে ইকুইপমেন্ট ছিল সেগুলো পুরাই দেখতো। তারপরও তার কোভিড হলো। তাকে আনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, গাড়ি পাওয়া যায়নি, গাড়িতে ভাড়া করে ওরা ঢাকাতে পৌঁছালো। ঢাকাতে পৌঁছিয়ে আমাদের কুর্মিটোলাতে ভর্তি হলো। ওখানে ভর্তির পরে তার হলো কি, হঠাৎ করে দেখা যায় হার্টের মধ্যে অ্যারিথমিয়া হচ্ছে, অ্যাবনর্মাল বিট শুরু হলো। এটা হলো খারাপ লক্ষণ।
অ্যাবনর্মাল বিট আমরা বলি এটা একটি মায়োকার্ডাইটিস, মানে কার্ডিয়াক মাসেলকে কোভিড এফেক্ট করে। করলে হয় কি, হার্টের মধ্যে মায়োকার্ডিয়াম আছে, এন্ডোকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়াম আছে, সব কিছুকে ইনভলভ করতে পারে, প্যানকার্ডাইটিসের মতো জিনিস তৈরি করতে পারে। তাহলে কি হার্ট অ্যাটাকও হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, হার্ট ফেলিওর আসতে পারে। তাহলে এই লোকটি কি হবে, হয় বুকে ব্যথা আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অস্থির হয়ে যাবে, দম নিতে পারবে না, অক্সিজেনের সাপোর্ট লাগবে, তারপরেও কিন্তু মনে হবে যে শ্বাসকষ্ট ক্লিয়ার হচ্ছে না। এরকম অবস্থায় মাইনুদ্দিনের ট্রোপোনিন নামে একটি স্পেশাল রক্ত পরীক্ষা আছে, যেটি প্রায় 30 গুণ বেড়ে গেছিল। যতটুকু আমরা বইপত্রে ওদের ওই কাগজপত্র আমরা জেনেছি এবং শুনেছিলাম, আলটিমেটলি কিন্তু আমাদের সেই ছোট ভাইটিকে আমরা বাঁচাতে পারিনি। শুধু মাইনুদ্দিন না, মাইনুদ্দিন 130 জন বিএম এর তথ্য অনুযায়ী আমাদের দেশে এবং সব এক্সপার্ট ডাক্তার মারা গেছে। তার কি বিভৎস, একটি ডাক্তার তৈরি হইতে, একজন এক্সপার্ট ডাক্তার তৈরি হইতে কত সময়ের প্রয়োজন হয় আপনি চিন্তা করে দেখেন। স্যার আসলে এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি সত্তর আমরা থেকে মুক্তি পেতে পারবো। স্যার আমাদের সঙ্গে থাকুন। ডক্টর সোহানের কাছে আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে দর্শক আপনারা জানেন যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তারা কিন্তু কাজ করে যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স শুধু না, হেলথ ইন্স্যুরেন্সের সাথে। তো আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা কতটুকু জানি লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে? ডক্টর সোহান আছেন আমাদের সাথে, জেনে নেব তার কাছে, প্লিজ। ধন্যবাদ ডক্টর তেহরিন। আমি প্রথমে কথাটা শুরু করতে যাচ্ছি যে আমাদের জীবনটা তো আসলে অনিশ্চিত, লাইফ ইজ ইনসিকিউর। কারণ আপনি দেখেন সকালে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে যে মানুষটি বের হচ্ছে অফিসের জন্য বা কোনো একটা কাজের জন্য, উনি জানেন না যে পর মুহূর্তে উনি ফেরত আসতে পারবেন কিনা। শুধু এটাই নয়, আমরা এখনো জানি না যে কোন সিচুয়েশনে আমাদেরকে কি রকম পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এই যে কোভিড এর কথা আমরা বলছি, আলোচনা করছি, নট অনলি কোভিড, এনি টাইম এনি কাইন্ড অফ ডিজিজ আমাদেরকে এফেক্ট করতে পারে, যেটার জন্য আমরা রেডি থাকি না। তো ইন্স্যুরেন্সের কনসেপ্টটা কিন্তু আসছে এখান থেকেই, যে আমরা যদি দেখি যে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স, আমি আগেও বলছি যে লাইফ ইন্স্যুরেন্স কভারেজের মাধ্যমে একজন ব্যক্তি যখন মারা যাচ্ছেন তার পরিবার পরিজন সেই কভারেজটা পাচ্ছেন। সিমিলারলি হেলথ ইন্স্যুরেন্স একটা ব্যক্তিকে, ওনাকে যে কোনো ধরনের ক্রিটিক্যাল ইলনেস সেটা থেকে শুরু করে তার জীবনকে সুরক্ষা করার জন্য তো সেই ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমাদের মতো দেশে দেখবেন যে ইন্স্যুরেন্সের এই কনসেপ্টটা কিন্তু অনেক লো, অনলি 0.5% যেটা জিডিপিতে কন্ট্রিবিউশন করছে, যেটা কিনা আপনি ওয়ারেজ আপনি ইন্ডিয়াতে দেখেন সেখানে মোর দেন 3%, থাইল্যান্ডে মোর দেন 5%। তো যেখানে একটা মাস পপুলেশনের এই স্কোপটা রয়ে গিয়েছে, আমরা কিন্তু এই জায়গাটা ইন করতে পারছি না। এবং এটার মানে মূল কারণ যে একটা আস্থার অভাব এবং মানুষের সেই যে জায়গাটা এখনো তৈরি হয় না যে ইন্স্যুরেন্সের ভূমিকাটা কি। তো গার্ডিয়ান লাইফ থেকে আমরা এটাই আশা করছি যে মানুষকে যাতে খুব মানে সহজলভ্যভাবে ইন্স্যুরেন্সটাকে আওতায় আনানো যায়, ডিজিটালাইজড পদ্ধতিতে যাতে ইন্স্যুরেন্স কভারেজটা দেওয়া যায়। এক্ষেত্রে লাইফে বিভিন্ন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করছি। এখানে লাইফ কভারেজ আছে, লাইফ কভারেজের মধ্যে ধরেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক কভারেজ, যেখানে অনেক প্রতিষ্ঠানের এমপ্লয়িরা কভারেজ পাচ্ছে। এখানে মাইক্রো ফিন্যান্স সাপোর্ট দিচ্ছে, যেখানে একটা প্রতিষ্ঠানের যে আউটস্ট্যান্ডিং লোন থাকে সেই লোনটাকে আমাদের থেকে সাপোর্ট করা হয়। আফটার দ্যাট ব্যাংক সাপোর্ট, ব্যাংক ক্রেডিট কার্ড, ক্রেডিট শিল্ড যেটাকে বলে ব্যাংক অ্যাসিউরেন্স, সেখানে ক্রেডিট কার্ডের যদি কোনো একটা আউটস্ট্যান্ডিং থেকে মারা যায় সেই সাপোর্টটুকু কভার করা। গ্রুপ লাইফ অথবা গ্রুপ হেলথ, তার সাথে আমরা রিটেইলে ইন্ডিভিজুয়াল লাইফ, ইন্ডিভিজুয়াল হেলথ কভারেজটাকে মানে টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও আরও বেনিফিট আছে, যেটা কিনা একজন মানুষ তার ক্রান্তি লগ্নে, জীবনের ক্রান্তি লগ্নে হঠাৎ করে তার ইমার্জেন্সি সিচুয়েশনে সাপোর্টটুকু পেতে পারে। যেমন কিনা আপনি ধরেন যে ক্যাশলেস বেনিফিট, যেখানে প্রায় মোর দেন 350 হসপিটাল রয়েছে গার্ডিয়ান লাইফের এনলিস্টেড, এবং উই আর জাস্ট ট্রাইং টু হ্যাভ মোর হসপিটাল কভারেজ, যাতে ইমার্জেন্সি সিচুয়েশনে ওই বেনিফিটটুকুতে মানে তারা পেতে পারে। আসলে এই লক্ষ্যটাই নিয়েই গার্ডিয়ান চাচ্ছে, আমরা সেভাবেই চাচ্ছি, যাতে রাইট ওয়েতে রাইট পিপল এবং আমাদের কভারেজ এবং রিটেল সেক্টরটাকে আমরা আর অনেক বেশি। জি, আপনাদের মহৎ উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। সুপ্রিয় দর্শক, যেমনটি ডক্টর সোহান বলছিলেন যে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা কখন কার জীবনে কিভাবে আসে সেটা বলা আসলে খুবই মুশকিল। আর সেরকমই একটি কোভিড রিলেটেড যে সমস্যাগুলো, পরবর্তী কমপ্লিকেশনগুলো, সেগুলো হঠাৎ করেই চলে আসতে পারে, যাতে করে কোভিড হলেও কোভিডের পরবর্তী হৃদরোগজনিত জটিলতা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বা সেই জন্য আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি, সেটা সম্পর্কে আমি এবার একটু ডক্টর তহিরুল স্যারের কাছে জেনে নিব। আমাদের সঙ্গে আপনারা থাকুন। স্যার, যদি কিছু বলতেন কিভাবে আমরা কোভিড হলেও কোভিডের পরবর্তী হৃদরোগের ঝুঁকিটাকে প্রিভেন্ট করতে পারি।
না, কোভিড একটা ফ্যাক্টর। জি। এছাড়াও কিন্তু হৃদরোগ এমনি হয়ে থাকে। জি। আপনি সবচেয়ে জেনে খুশি হবেন, হৃদরোগ চিকিৎসা কিন্তু অন্যান্য চিকিৎসার চেয়ে ভেরি কস্টলি। জি। প্রত্যেকটা ইনভেস্টিগেশন কিন্তু কস্টলি, চিকিৎসা আরো কস্টলি। জি। সুতরাং আমাদের টার্গেট থাকে যে এত জনগোষ্ঠী, প্রায় 18-20 কোটি মানুষ আমাদের দেশে, এই দেশে আমরা চিকিৎসাতে আমরা প্রিভেনশনের দিকে বেশি মন দেই, যেন প্রিভেনশন মানে প্রিভেন্ট করতে পারলে এই রোগটি হবে না। তাহলে কি আমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে, ভেরি সিম্পল, যে আপনি ধূমপান করেন না, একটু হাঁটেন। আপনার ফ্যামিলিতে যদি হৃদরোগ থাকে তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি মনে করেন যে আপনার ফ্যামিলিতে সাডেন ডেথের হিস্ট্রি আছে, তাহলে আপনাকে রেগুলার চেক আপে থাকতে হবে, ডাক্তারদের কাছে যেতে হবে। আপনি খাদ্য তালিকা সুষম করতে হবে, শুধু চর্বি, ফাস্টফুড, জাঙ্ক ফুড খাবেন সেটা হবে না। আমাদের দেশের বাচ্চারা দেখেন ঘরে বসে থাকে, সারাক্ষণ ফেসবুক দেখে, টেলিভিশন দেখে, মাঠে যায় না। এখন তো আরও ডেঞ্জারাস, এই জুমে ক্লাস করে, তোমার হাঁটা চলাফেরা জিরো, আর বসে থাকা তারপর খাওয়া। তাহলে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে? আগামী 2-4 বছর পরে যদি কোভিড যদি আগামী 4-5 বছর থাকে, তাহলে কি মারাত্মক অবস্থা আসবে আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমার দর্শকদের আমি বলছি, একটু চিন্তা করে দেখেন। আমরা খাচ্ছি, হাঁটা চলাফেরা নাই, তাহলে সবই জমছে, খরচ হচ্ছে না। আমরা ছোটবেলায় যখন স্কুলে কিন্তু স্কুল টুর্নামেন্ট হতো, খেলাধুলা হতো, সেখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম, ইনডোর সার্ভিস ছিল, ইনডোর গেমস হতো, আউটডোর ছিল, ফুটবল ছিল, ক্যারাম প্রতিযোগিতা, লুডো ছিল, যেখানে দৌড়াদৌড়ি খেলাধুলার কিছু থাকে। এখন কোভিডের মধ্যে সব বন্ধ, স্কুল ছুটি, এই ছুটি, রেশনিং করে আমরা ডাক্তাররা রেশনিং করে ডিউটি করতাম। এখন অবশ্য আমরা রেগুলার বেসিসে করছি। কিন্তু কোভিডের মধ্যে আপনাকে সবসময় কশাস থাকতে হবে। যেমন একটি মনে করুন যে একটি মানুষ বুক ব্যথা নিয়ে আসলো, এই ব্যথা কি আপনার হার্টের ব্যথা না হার্টের বাইরের ব্যথা? বুক ব্যথা যে কোনো কারণে হতে পারে, আপনার হার্টের কারণে হতে পারে, লাংসের কারণে হতে পারে, লাংসের বাইরে অন্য কোনো কারণে হতে পারে, খাদ্যনালীর কারণে হতে পারে, পেটের থেকে বুক ব্যথা হতে পারে। তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে এটি কি হার্টের ব্যথা কিনা। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে মাথায় কিন্তু আমাদের থাকে, আমাদের কাছেই আসছে ডিউরিং প্রথম দিকে যখন কোভিড হলো, কোভিড হওয়ার পরে অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আসলো, হার্ট অ্যাটাক ইসিজিতে গ্রোথ চেঞ্জ, বুক ব্যথা হচ্ছে, এই রোগীটার কি করতে হয়? প্রাইমারি পিসিআই করতে হয়। এখন বাংলাদেশের এমন কোনো ডেডিকেটেড ক্যাথ ল্যাব নাই বা অ্যানজিওগ্রামের মেশিন নাই যেখানে রোগীটাকে পাঠিয়ে আমরা সেভ করব। এটা কিন্তু আমরা করতে পারি নাই, এটা আমাদের চরম ব্যর্থতা। সেই রোগী বুক ব্যথা, কোভিড পজিটিভ, কোথায় যাবে? আল্লাহর উপর ভরসা ছাড়া করার কিছু ছিল না। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত মতামত এবং আমাদের যারা এই সেক্টরে কাজ করছে তাদের সুচিন্তিত রায়ের ফলে আমরা কিন্তু আস্তে আস্তে ওভারকাম করতে পেরেছি। এখন কিন্তু বাংলাদেশে ডেডিকেটেড আপনার ক্যাথল্যাব করা হয়েছে, যেখানে কোভিডের রোগীর যদি হার্ট অ্যাটাক হয়, কোভিডের রোগীর যদি পেসমেকার লাগে, এগুলো কিন্তু করা যাবে। এটা নিয়ে আমরা নিশ্চিত হয়ে গেছি। তখন আমরা মানে কি দোলাচলে ভাসছিলাম যে কোথায় যাবে, কার কাছে পাঠাবো, রুগীটা বাঁচবে কিনা, রুগীর কাছে যেতে সাহস পেতাম না, এরকম পরিস্থিতি পড়ছি। মাস্ক পরে কে যাবে, অক্সিজেন দিতেও গেলে কে যাবে, এটাও নিয়ে কিন্তু আমাদের কিন্তু শুধু আমরা ডাক্তারদের কথা বলেছি, আমার সিস্টাররা এফেক্টেড হয়েছে, আমার ওয়ার্ড বয় এফেক্টেড হয়েছে, তাদের কথা এখন আমি বলেই নাই যে কি পরিমাণে হেলথ প্রফেশনাল। আপনি চিন্তা করেন সাংবাদিক, তারা কিন্তু ফ্রন্ট লাইনার, তারা এফেক্টেড হয়েছে, পুলিশ যারা সামনে ছিল তারাও কিন্তু এফেক্টেড হয়েছে। পুলিশের আপনি চিন্তাই করতে পারবেন না এত লোকজন মারা গেছে। কোভিড আমাদেরকে সবসময় কি শিক্ষা দিয়েছে? ইউনিটি থাকতে হবে আপনাদের মধ্যে। ইউনিটি হলে আপনি কিন্তু আপনার চিকিৎসার ব্যাপারে সব দিকে আপনারা স্থির করতে পারবেন। লিডারশিপ লাগবে। প্রধানমন্ত্রী একটির পর একটি বক্তব্য গেছে, আমাদেরকে সাহস দিয়েছে, আমরা কিন্তু ওভারকাম করতে পেরেছি। আপনি একটি হিসাব করে দেখেন, সমস্ত পৃথিবীতে বাংলাদেশের ডেথ রেট কিন্তু সবচেয়ে কম। জি হ্যাঁ, এটি নিশ্চয়ই আমাদের জন্য সুখের বিষয়। আপনি ইউরোপের জন্য চিন্তা করে দেখেন, আপনি আমেরিকার কথা চিন্তা করেন, কীভাবে ইভেন সেকেন্ড ফেজ চলে আসছে। আমাদের দেশে সেকেন্ড ফেজ আসলে আজকের বা গতকালকের নিউজে দেখবেন ডেথ রেট স্টিল কম, এফেক্টেড কিন্তু কম হচ্ছে। তার মানে আমরা খুশি, কিন্তু এই খুশি আমাদের ধরে রাখতে হবে। হ্যাঁ, এখনো যে 5%-এর নিচে নামা পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটাই কমে গেছে,
কিন্তু আপ ডাউন হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, আমাদেরকে সাবধানতা হবে। যেই স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হচ্ছে, যে নির্দেশিকা বারে বারে বলা হচ্ছে টেলিভিশনে, ইভেন আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়া ওখানে কিন্তু সিস্টেম করা, হাত ধুইতে হবে, বাস উঠতে যান হাত ধুইতে হবে, মাস্ক পরতে হবে। এই বিষয়টি নিয়ে আরো জানবো, তবে একটা জিনিস এই মুহূর্তে যদি আমাদেরকে একটু বলতেন যে কোভিডের পরবর্তীতে অনেক সময় ব্লাড থিনার বা এই ধরনের অ্যাসপিরিন জাতীয় ওষুধপত্র খাবার কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং সেটা করলে কি আমরা পরবর্তীতে হার্ট অ্যাটাক থেকে কিছুটা প্রিভেন্ট হতে পারবো কিনা। আমি আসবো আপনার কাছে স্যার, আমাদের সঙ্গে ডক্টর সোহান আছেন ভাই, আপনার কাছে একটু চলে যাই। আপনি বলছিলেন যে হেলথ ইন্স্যুরেন্সের কথা, লাইফ ইন্স্যুরেন্সের কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে সবকিছুর ক্ষেত্রেই কিন্তু ইনিশিয়ালি বেশ কিছু বাধা থাকতে পারে, অথবা অ্যাকসেপ্টেন্সের একটা জায়গা অথবা কমিউনিকেশনের জায়গা সাধারণ মানুষের সাথে। এই জায়গা থেকে আপনি কি ফেস করেছেন কিনা কোনো ধরনের মানে কোনো রকমের অবস্ট্রাকল বা এই ধরনের কিছু? ভেরি গুড কোশ্চেন ডক্টর তেহরিন, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি এখানে একটা জিনিস বলতে চাই যে যখনই কোনো একজন ব্যক্তি বীমা গ্রহণ করেন, তার একটা মূল থাকে, টার্গেটই থাকে যে আমি বীমা থেকে কিছু পেতে পারছি, এবং যখনই তিনি দাবিটা করেন, এটা তার একটা মানে এটা জানি না, আমাদের পিপল পারসেপশনটা এরকম যে আমি যে দাবিটা করেছি আমাকে তো দাবিটা ইন্স্যুরেন্স থেকে দিতে হবে, এবং এই কনসেপ্টটা থেকেই ওনারা দাবিটা প্লেস করেন। কিন্তু এইখানে কিছু কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় প্রতিনিয়ত, যেখানে হয়তো বা দেখবেন যে অনেকেই এই জিনিসটা মানতে নারাজ যে আসলে কেন। দেখা যায় যে ওনারা ধারণা করেন যে আমি লাইফ ইন্স্যুরেন্সে আমি এই টাকাটা পে করেছি, বাট ওনারা তো আমাকে এই টাকাটা দিলেন না, তার মানে কি করলেন, আমি প্রিমিয়াম দিয়ে যাচ্ছি, আমি ডে বাই ডে প্রিমিয়াম দিচ্ছি, আমি টাকা পাচ্ছি না। দ্যাট ইজ একটা গুড একটা মানে এটা নিয়ে আমাদেরকে হয়তো প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। এটার কারণটা আমি আপনাকে এখানে ব্যাখ্যা দিচ্ছি যে আমাদের সবারই, যারা আমরা সাধারণ জনগণ বা সাধারণ পিপল, দে মাস্ট নো যে আমরা একটা ইন্স্যুরেন্স করছি একটা এগ্রিমেন্টের বিনিময়ে। এখানে কিছু এগ্রিমেন্ট থাকে, কিছু পেপার থাকে, এবং এখানে অনেকগুলো কথা, কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে, কিছু নন পেয়েবল আইটেম থাকে, তাছাড়াও এখানে কিছু কিছু গাইডেন্স থাকে যেগুলো হয়তো আমাদেরকে গো থ্রু করে দেখতে হয়, যেটাকে আমি বলবো যে গুড গভর্নেন্স ইন দ্য লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। তো এখানেই আমাদের এই মানে সাধারণ মানুষ এবং ইন্স্যুরেন্সকারী যারা আমাদের ইন্স্যুরেন্স আমরা যারা প্রদান করছি, তাদের সাথে একটা গ্যাপ কাজ করে। অনেক সময় হয় যেমন একটা গুড হেলথ ডিক্লারেশন করতে হয় একটা রিটেল লেভেলে যখন আপনি ইন্স্যুরেন্স করবেন, কিন্তু ওটা করতে গেলে দেখা যাচ্ছে সবাই টিক মার্ক দিয়ে যাচ্ছেন, সব ভালো, পরবর্তীতে যখন এই ক্লেমটা সাবমিট করছেন দেখা যাচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া এসে যাচ্ছে যখন ওনার পেমেন্ট বা এই টাকাটা হয়তো উনি পাচ্ছেন না। সিমিলারলি আমাদের এখানে একটা টিম, মেডিকেল টিম আমাদের ক্লেম ডিপার্টমেন্ট বা সাপোর্টে কাজ করছে, যারা প্রতিনিয়ত এটা দেখছে যে গো থ্রু করছে যে কোন ধরনের পেমেন্টটা জাস্টিফায়েবল এবং কোনটা হয়তো বা হচ্ছে না অ্যাকর্ডিং অ্যাজ পার এগ্রিমেন্ট। এবং আজকাল বাংলাদেশে যেটা হয়েছে, সবাই তো ইন্স্যুরেন্স, অনেক ফ্রেডুলেন্ট কেস আছে, অনেক আপনার আমরা যেটাকে ম্যানিপুলেশন অথবা সাসপেক্টেড ম্যানিপুলেশন বলি, যে বিভিন্ন রকম ভাবে ক্লেমটাকে তারা নিতে চাচ্ছে, যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং এটা হয়তো আমাদের সাধারণ মানুষ বা সবারই যে এই লক্ষ্যে যে আমরা যে ক্লেমটা সাবমিট করবো এটা অথেন্টিক ওয়েতে দেব এবং জাস্টিফাইড ওয়েতে দেব, এবং সেক্ষেত্রে দাবি যেটা আমি করেছি এটা না পাওয়ার কোনো কারণ। আসলে গার্ডিয়ান লাইফ তো আসলে অনেক কাজ করছেন, আপনারা করছেন, এবং আশা করি যে আমাদের এই মেসেজটা যে আমরা কনভে করতে চেষ্টা করছি সাধারণ মানুষ পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে পারবে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনার কাছে আমি যে প্রশ্নটি রেখেছিলাম খুব সংক্ষেপে আমরা বলবো, সময়টা একেবারে শেষের দিকে। দেখুন, হার্টের অনেকগুলো রোগ আছে, জি, তো হার্ট অ্যাটাক একটি রোগ, যে রোগের জন্য ব্লাড থিনার মাস্ট। ব্লাড থিনার যেমন আমরা ইকোস্প্রিন বলে দিই, ক্লোপিডোগ্রেল বলে দিই, কম্বিনেশন আছে, টিকাগ্রেল চলে আসছে, প্রাসুগ্রেল চলে আসছে, অনেকগুলো ওষুধ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন বলা হচ্ছে যে রোগীটি সন্দেহজনক, সন্দেহ আমাদের কোভিড হতেও পারে, নাও পারে। আমরা আইসোলেশনে, প্রত্যেক হাসপাতাল কিন্তু আইসোলেশন ওয়ার্ড হয়ে গেছে, ওখানে রেখে যেটা আমরা দেখছি যে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান অফ দি চেস্ট করে আমরা দেখছি যে নিউমোনিয়ার মতো ফোকাস পাচ্ছি আমরা কিন্তু উইদাউট এনি হেজিটেশনে। লো মলিকুলার ওয়েট তার সাথে কিন্তু আমরা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল দিয়ে দিচ্ছি। কিন্তু সেফ হলো যদি এটা হার্টের রোগ হয় এটা সেফ, আর যদি হার্টের অ্যাটাক আসতে চায় তাহলে এটা প্রিভেন্ট করতে পারবে। সুতরাং আপনাকে আমরা বলছি যাদের কোভিড হয়নি কিন্তু মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, মনে করেন ক্যান্সারের রোগী, মনে করেন যে আপনার কিডনি ডায়ালাইসিস হচ্ছে, এইগুলো ভালনারেবল। কোভিড আসলে যে কোনো সময় খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এইসব ক্ষেত্রে আমাদেরকে সেফটি জোন মেনটেন করতে হয়। আমাদেরকে হোক বা না হোক
আমাদেরকে সাপোর্ট দিয়ে দিতে হয়। ইনফ্যাক্ট একটা রুটিনলি তো ইসিজি করিও না, ইসিজি করলে তো আমরা হার্টের কন্ডিশনটাও বুঝতে পারবো। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময়টা একেবারেই শেষের দিকে চলে আসছে। স্যার একটা জিনিস যদি একদম শেষে জেনে নিব আপনার কাছে, সেটা হলো দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি করে তারা হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য কি করতে পারে, লাইফস্টাইলটা কিভাবে মডিফাই করতে পারে সংক্ষেপে। ভেরি সিম্পল। জি, যেটা আমি বললাম যে আপনি ধূমপান করবেন না, মাদক থেকে না বলুন, মাদকে যেতে পারবেন না, হাঁটতে হবে 30 মিনিটস, একবারে পারেন 2 বার পারেন। আপনি দেখেন আমাদের মুসলিম কালচারে কি আছে, নামাজ পড়তে হবে 5 বার, কিন্তু হাত মুখ ধুইতে হবে। জাম আসবে কোত্থেকে? জাম কিন্তু ওয়াশ হয়ে যাবে, আপনার স্যানিটাইজার দরকার নেই, 5 বার নামাজ পড়তে যান, ওয়াশ হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিয়েছে। আর কি আমরা যে জাঙ্ক ফুডগুলো খাই, ফাস্ট ফুডগুলো খাই, সেটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আমরা আমার মা বাবা না খেলে মন খারাপ করবে, সপ্তাহে আমরা ধরে নিলাম একদিন খেলাম, কিন্তু খাওয়ার পরে আমাকে এক্সারসাইজ করতে হবে, তার মানে 30 মিনিটস হাঁটতে হবে। আর যেটি হলো আমরা যেটা বলে থাকি যে হার্টের ওষুধ কিন্তু বাদ দিয়ে খাওয়া উচিত না। আমরা অনেকে স্টেন্ট লাগাচ্ছি, তাই বলতে আমি তো রিং লাগিয়ে ফেলেছি, আমি আবার ওষুধ খাবো কেন? ও ওষুধ বন্ধ করে দিয়ে ধূমপান করে আসতেছে আমাদের কাছে, বুঝছেন তো? সুতরাং আপনি বাইপাস করেন, স্টেন করেন, আর হার্টের রোগ যেটাই হোক না কেন, আপনাকে আপনার কনসালটেন্টের নিয়ম মাফিক ওষুধ কন্টিনিউ করতে হবে এবং রেগুলার বেসিসে 2 মাস 3 মাস পর পরে আপনার ডাক্তারের ফলো আপ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর সোহান ভাই আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে কোভিড রিলেটেড যে হৃদরোগ জনিত জটিলতা, সেই জটিলতা থেকে আপনি কিভাবে মুক্ত থাকতে পারেন, আমরা কিভাবে ভালো থাকতে পারি, পাশাপাশি জেনে নিলাম গার্ডিয়ান লাইফ হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসি সম্পর্কে। আশা করি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিয়াজ আহমেদ। এখন আমার নিশ্চিন্ত অবসর। যখন যুবক ছিলাম, বৃদ্ধকাল নিয়ে চিন্তিত ছিলাম। মানুষের একঘেয়ে ক্লান্তিকর বৃদ্ধকাল মেনে নিতে পারতাম না। অবসর মানে কি থমকে যাওয়া, পরনির্ভরশীল হয়ে একরকম গৃহবন্দী জীবন কাটানো? আমি তা মনে করি না। সব বয়সেরই রয়েছে আলাদা সৌন্দর্য। যৌবন যদি ঝলমলে রোদ্দুর হয়, প্রৌঢ়ত্ব তবে বিকেলের মতো স্নিগ্ধ। নিজেকে আনন্দে রাখা আর যাপিত জীবনকে ভালোবেসে যাওয়াটাই আসল। কিন্তু বয়সের সঙ্গে তো কত কি বদলায়, সম্পর্কগুলো যে বদলাবে না, বৃদ্ধকালে আপনজনেরা বোঝা মনে করবে না, সেই নিশ্চয়তা কে দেবে? এমন ভাবনা থেকে